আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা আছি কেমন বাংলাদেশ চাই আমরার 18তম পর্বে। আজকে আমাদের সাথে আছেন জনাব আলমগীর হোসেন খান, যিনি একজন শিক্ষাবিদ, গবেষক, লেখক, কবি, সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষক, যিনি একজন সমাজকর্মী, যিনি নির্বাহী সম্পাদক শিক্ষালোক বুলেটিনের, সম্পাদক বিজ্ঞান ও সংস্কৃতি এবং ব্যবস্থাপক গবেষণা ও প্রকাশক আ সিডিপের। জনাব আলমগীর হোসেন খান, কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম এবং আমাদের অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য আপনাকে প্রতি কৃতজ্ঞতা ও আসসালামু আলাইকুম। আপনাকেও শুভেচ্ছা এবং সবাইকে স্বাগতম। আপনার এই চ্যানেলে যোগ দিতে পেরে আমি খুশি। আম আ আপনার আ আ স্যার, ১ম ১ম এ আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেদিন আমাদের অনুষ্ঠানটা রেকর্ড হচ্ছে, আজকে আ জানুয়ারির ১লা জানুয়ারি। আ দর্শক বন্ধুরা, আপনি এই অনুষ্ঠানটি দেখতে পাবেন ৩রা জানুয়ারি আ শনিবার বাংলাদেশ সময় রাত ১১টার সময়। আ আ স্যার, আমি ১ম এই আপনার কাছে, আপনি জানেন বাংলাদেশের কিংবদন্তি একজন নেত্রী, বাংলাদেশের যাকে দেশনেত্রী বলা হয়, উনি সদ্য প্রয়াত হয়েছেন। আ যদি ১ম এই উনার সম্বন্ধে যদি ২ মিনিট কিছু একটা বলতেন। জি, আ বাংলাদেশের জন্যে এটা একটা বিশেষ দিন ছিল। এটা একটা বিশেষ ঘটনা এবং বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যে তার রাজনৈতিক যে ভূমিকা রেখেছেন তার একটি সত্যিকারের স্বীকৃতি হয়েছে গতকালকে। ব্যাপক মানুষের অংশগ্রহণ, তার প্রতি শোক জানানো এবং দীর্ঘদিন ধরে তিনি যখন অসুস্থ ছিলেন, মানুষের তাকে নিয়ে যে তার জীবন নেয়া শঙ্কা ছিল এবং তিনি ভালো হয়ে উঠুন সেই সমস্ত আশঙ্কা ছিল। আর কালকে তার তার এই চলে যাওয়ার কারণে মানুষের তার প্রতি যে দোয়া, এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক, যে বাংলাদেশে একজন রাষ্ট্রনেতা ঠিক এই পরিমাণ সম্মান নিয়ে খুব কমই এই পরিমাণ সম্মান নিয়ে বিদায় হয়েছেন। তিনি যে পরিমাণ জি, সম্মান নিয়ে বিদায় হয়েছেন এবং জি, এই পরিস্থিতিতে বর্তমানে দেশের যে একটি রাজনৈতিক সংকট চলমান আছে, আমাদের জি। বড় একটি পরিবর্তন ২৪-এ হওয়ার পরে, ২৪-এর ৫ই আগস্টের বড় একটি পরিবর্তন হওয়ার পরে অনেকগুলো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। গতকালকে তার প্রয়াণের মধ্যে দিয়ে এবং তার চলে যাওয়ার মধ্যে দিয়ে এবং মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষ আসলে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এবং সেইটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক চরিত্র, যে রাজনৈতিক বৈশিষ্ট্য তিনি এদেশে প্রতিষ্ঠা করেছেন, সেটিকে ধরে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। সেটি হচ্ছে সহনশীলতা, গণতান্ত্রিক মন মানসিকতা, শালীনতা, এইগুলো হচ্ছে তার সবচেয়ে আপোষহীনতা, এগুলো হচ্ছে তার সবচেয়ে উল্লেখযোগ্য দিক এবং এগুলো আমাদের জন্য একটি বড় রাজনৈতিক শিক্ষা। জি, ধন্যবাদ স্যার। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের যে নতুন রাজনীতিক অ্যা বিদরা আসতেছেন, তারা হয়তো তার রাজনৈতিক আদর্শকে ফলো করবেন। তার রাজনীতির যে বর্ষীয়ান যে অভিজ্ঞতাগুলি ছিল, তাই সেগুলির উপরে গবেষণা করে তারা বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। স্যার, আপনি একজন শিক্ষাবিদ, অনেকদিন যাবৎ এই শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করে যাচ্ছেন। অনেকদিন যাবৎ এইসব বিষয়ে লেখালেখি করে যাচ্ছেন। আজকে আমাদের বিষয়টা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আ শিক্ষা ব্যবস্থার বিষয়ে আমি বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম। বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা বললে তো শুরুতেই বেশ একটা হতাশা প্রকাশ করতে হয়, কারণ আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যদিও আমাদের যে রাজনৈতিক পরিবর্তনটা হয়েছে ২৪-এ, সেই পরিবর্তনের ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রেই একটি বড় স্বপ্ন দেখেছিলাম। মানুষ সমাজের সব ক্ষেত্রে, রাষ্ট্রের সব ক্ষেত্রে ভালো পরিবর্তন আশা করেছিল। কিন্তু বরং আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক ধরনের সংকট বেড়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে। পরিবর্তন করতে গিয়ে আমাদের স্কুল কলেজগুলোতে পরিবর্তন করতে গিয়ে দেখা যায় শিক্ষার যারা মূল কাণ্ডারি, যারা শিক্ষক, জি, তারা নানান ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা অপদস্থ হয়েছেন
এবং কোনো কোনো জায়গায় মানুষের ছাত্রদের শিক্ষার্থীদের ক্ষোভ ছিল, সেটাও সত্য। শিক্ষকদের অনেক দোষ ত্রুটি আছে, সেটাও সত্য। কিন্তু সেই সঙ্গে আমরা শিক্ষকদের যে অসম্মান, সেটা আমাদের পুরো শিক্ষাক্ষেত্রে একটি বড় রকমের সংকটকে চিহ্নিত করে। এবং আমাদের শিক্ষকদের যে সংকট, দুর্বলতা, সেটার কারণেই হয়েছে। তাই সেটা হচ্ছে পুরো শিক্ষা ব্যবস্থার একটা সংকট। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় এমন একটি সংকটপূর্ণ অবস্থা আছে যে আমাদের শিক্ষকেরা আসলে আমাদের শিক্ষার্থীদের কাছে আস্থা অর্জন করতে পারছেন না। ক্রমান্বয়ে তারা তাদের আস্থা হারিয়ে ফেলছেন। এর কারণ হচ্ছে যে শিক্ষায় যে অবদান রাখার কথা, শিক্ষায় যে ভূমিকা রাখার কথা, সেইটি আসলে রাখতে পারছেন না। এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা মৌলিক ধরনের একটা সংকট। এবং আপনি জি যদি আমাকে এই আপনি আমার কথার মাঝখানে প্রশ্ন করলে আমরা আরো এগিয়ে যেতে পারি, কিন্তু আমি তারপরেও আরেকটুখানি বলি যে জি শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মন মানসিকতা, মনুষ্যত্বের বিকাশ সাধন করা। কিন্তু জি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা আসলে এমনভাবে তৈরি হয়েছে, মনুষ্যত্বটাকে নষ্ট করাটাই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। আমাদের জি শিক্ষা ব্যবস্থা যেভাবে তৈরি, তাতে মানুষের যে মানবিক গুণাবলীগুলো সেগুলো আর থাকে না। এবং মানুষকে তৈরি করা হয়, মানুষ গড়ে উঠছে অনেকটা অনেকটা এক এক ধরনের যন্ত্রের মতো। একসময় জি একসময় কম্পিউটার ছিল না, তখন এখন কম্পিউটার আছে, কম্পিউটার দ্বারা আমরা অনেকগুলো কাজ করি। একসময় কম্পিউটার ছিল না। তা জি আমাদের যে দেশীয় শিক্ষা ব্যবস্থা ছিল, সেই দেশীয় শিক্ষা ব্যবস্থার পরে যখন ব্রিটিশ এখানে এখানে এসে শিক্ষা ব্যবস্থা চালু করলো, সেই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ছিল আসলে এক ধরনের জৈবিক কম্পিউটার, এক ধরনের জৈব কম্পিউটার তৈরি করাই ছিল মূলত উদ্দেশ্য। যে মানুষগুলো এমনভাবে কাজ করবে, এখন কম্পিউটার দিয়ে যে কাজগুলো হয়, ওই মানুষগুলো কম্পিউটার দ্বারা তৈরি করা, কম্পিউটারে যে কাজগুলো করে সেই কাজগুলো তারা অফিসে করবে। তার মানে জি হচ্ছে আমরা যাদেরকে কেরানি বলি, তার মানে তাদের যে জি মানবিকতা, সেইটি প্রধানত বিকশিত করার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল কম্পিউটারের মতো করে কিছু কাজ সম্পন্ন করা। এবং আম, এটাও বোধহয় হয়তো আপনি জানতে পারেন যে হিউম্যান কম্পিউটার, যেটা আসলে জি মানুষকে কম্পিউটার বলা হতো একসময়। মানুষের এটা 1950-এর দিকে যারা সায়েন্সের কতগুলো ডাটা নিয়ে কাজ করতো, তাদেরকে কম্পিউটার বলা হতো। তা আমাদের শিক্ষা ব্যবস্থায় যে মানুষগুলোকে এক ধরনের কম্পিউটার রোবোটিক হিসাবে তৈরি করার যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেটি চলমান আছে। এবং এই কারণে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যারা গড়ে উঠছে, তারা কিন্তু জি খুব দ্রুত তাদের চাকরি হারাবে এবং হারাচ্ছে। একটা বড় রকমের সংকট পড়ে যাচ্ছে যত বেশি এআই চলে আসছে, যত জি বেশি আপনার সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, কারণ তাদের জি প্রয়োজনটা কমে যাচ্ছে। এবং এটা জি কমে যাওয়াটাই স্বাভাবিক, কারণ তারা জি আসলে ইনস্ট্রুমেন্ট হিসেবে তৈরি হয়েছে এবং সেই শিক্ষা ব্যবস্থায় চলমান আছে। জি স্যার, আপনি বলছিলেন যে শিক্ষা ব্যবস্থার বর্তমানে যেটা আমরা ব্রিটিশরা যেভাবে রেখে গেছে ওভাবেই চলছে, যেটা আসলে বাংলাদেশ হিসাবে যেভাবে বিকশিত হওয়ার কথা সেটা হয়নি। স্যার, আমি একটা জিনিস এড করতে চাই, সেটার ক্ষেত্রে জি আমি সামাজিকভাবে যদি দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, আমরা কিন্তু পারিবারিকভাবেই যখন একটা সন্তানকে আমরা শিক্ষিত স্কুল থেকেই শুরু করি যদি, ১ম কিন্তু তাদের লক্ষ্যটাই থাকে যে শিক্ষা ব্যবস্থাটায় তাকে ঢুকাবে। সন্তান একদিন বড় হবে, ভালো চাকরি করবে। মানে একটা অবস্থানে যাওয়ার পরে তারা চিন্তা করে যে না, হয়তো সে বিসিএস দিয়ে ক্যাডার হবে বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে মূল উদ্দেশ্যটা কিন্তু আমাদের থাকে সমাজে প্রভাব বিস্তার করার মতন একটা পজিশনে আমার সন্তানটা যাবে এবং সে প্রভাব বিস্তার করবে। আমার সন্তানের মাধ্যমে আমিও এই সমাজে প্রভাব বিস্তার করতে পারবো। স্যার, আ শুনতে পাচ্ছেন স্যার? স্যার, যেটা বলছিলাম, সামাজিকভাবে আমরা আমাদের সন্তানদের যেভাবে শি শিক্ষিত করতে চাই, আমাদের মূল উদ্দেশ্যটা হয়ে দাঁড়ায় বর্তমান সমাজে যেটা প্রচলিত আছে যে সন্তান একদিন বড় হবে, গিয়ে একটা পজিশনে যাবে, হয়তো ক্যাডার সার্ভিসে যাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক। সমাজে প্রভাব বিস্তার করবে এবং ওই প্রভাব বিস্তারের সুবিধাটা আমরাও ভোগ করব, আমরাও তাদের মাধ্যমে সমাজে প্রভাব বিস্তার করব। আ আমাদের সমাজে কিন্তু এটা খুব ভালোভাবেই দেখা যায় যে আ স শিক্ষিত করার যে উদ্দেশ্যটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্য থেকে কিন্তু প্রভাব বিস্তার করার শিক্ষাটা গ্রহণ করার দিকে আমরা ধাবিত করি আমাদের সন্তানদেরকে। সেক্ষেত্রে সামাজিকভাবে এটার দায়-দায়িত্ব আপনি এটা কিভাবে দেখেন? আমরা তো
আমাদের সামাজিকভাবে আমাদের সাধারণ মানুষ তারা কিন্তু শিক্ষাটাকে সম্মান করে, এতে এতে কোনো সন্দেহ নেই। কারণ যখন শুরুতে আমাদের ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা যখন শুরু হয়েছে সে সময় এবং অনেকদিন যাবত, আর তাছাড়া শিক্ষা ব্রিটিশের শিক্ষার শুরুর আগে এখানে যখন দেশীয় শিক্ষা ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাতে পণ্ডিত বা গুরুকে অত্যন্ত জি, সম্মানের চোখে দেখা হতো। পণ্ডিত বা জি, গুরুর কাছে যখন বাচ্চাকে সন্তানকে যখন বাবা মা দিত, তখন তার কাছে একদম সমর্পণ করে দিত। তাকে জি, উদ্দেশ্য থাকতো যে তাকে মানুষের মতো করে মানুষ হিসেবে গড়ে তুলবে। আমাদের জি, বাবা মার সাধারণ মানুষের মধ্যে মানুষ হিসেবে মানুষ করে গড়ে তোলার একটা স্বপ্ন থাকে। জি, কিন্তু ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাতে যখন শিক্ষা ব্যবস্থাটা তৈরি হলো ব্রিটিশের স্বার্থকে পূরণ করার জন্য, তার অফিসের কার্যক্রমগুলোকে পূরণ করার জন্য, তখন ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যটা হয়ে উঠলো তার সন্তান ক্ষমতা, আপনি যেটা বলছেন যে প্রভাব জি, বিস্তার করবে, সেটা অর্জন করবে। এবং সেই সঙ্গে ক্ষমতার পরিমাপটা হতো অর্থ দিয়ে, এবং জি, সেটা এখনো চলমান আছে। মূলত অর্থকেন্দ্রিক হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের জি, শিক্ষা ব্যবস্থার যে পেশাগুলোর কথা আপনি বললেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সবগুলো পেশার ক্ষেত্রেই সবগুলো বাবা মা যখনই সন্তানকে মনে করছে এই পেশাগুলোতে দিবে, তার কিন্তু হিসাবটা থাকে যে এখানে ভালো অর্থ রোজগার হয়, জি, অর্থ রোজগারের সাথে সম্পর্কিত, সেই সঙ্গে প্রভাব প্রতিপত্তি হবে। কিন্তু জি, প্রভাব প্রতিপত্তি কিন্তু অর্থের বাইরেও হয়, জি, শিক্ষার বাইরেও হয়। মানে জি, শিক্ষা অর্জন না করেও একজন নানা রকমের প্রভাব প্রতিপত্তি অর্জন করতে পারে, তার প্রমাণ আমাদের দেশে অনেক আছে। অনেক কিন্তু আছে, জি, শিক্ষাটা একটা উপায় যে এখানে অর্থ আসবে, ভালো চাকরি টাকরি হবে, এবং ভালো চাকরি হলে সে অর্থ পেলে আবার তার ক্ষমতাও হবে। অতএব পুরো শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে অর্থ কেন্দ্রিক, যেখানে কিন্তু মানুষ হিসেবে তাকে তার মনুষ্যত্ব বিকাশের উদ্দেশ্যটা তারপরে থাকে না। এবং এই উদ্দেশ্যের কারণে, এই অর্থকেন্দ্রিক উদ্দেশ্যের কারণে সে কিন্তু সমাজ থেকে তার ব্যক্তিগত লাভটা হচ্ছে, বাবা মার উদ্দেশ্য তার সন্তান ব্যক্তিগতভাবে বড় হবে, অন্যকে ছাড়িয়ে উপরে উঠে যাবে, তারও জি, ইচ্ছে অন্যকে ছাড়িয়ে উপরে উঠে যাবে। এই যে অন্যকে ছাড়িয়ে সবার থেকে উপরে উঠে যাওয়া, এই যে জি, স্বপ্নটা, এই স্বপ্নের মধ্যে কিন্তু তার বিচ্ছিন্নতার একটা বিরাট একটা ফাঁদ রয়ে গেছে। সে কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, জি, গণবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং তার জীবনটা যখনই অর্থকেন্দ্রিক হয়ে যায়, অর্থ এবং ক্ষমতা কেন্দ্রিক, তার সঙ্গে কিন্তু সমাজের অন্য মানুষের স্বার্থের আর তেমন কোনো সংযোগ থাকে না। কিন্তু জি, মানুষ কখনই ব্যক্তি হওয়ার কোনো সুযোগ নাই। ব্যক্তি কখনই ব্যক্তি না যদি না সমাজের অন্য মানুষের সাথে সম্পর্কিত থাকে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে সেটাই করা হয় যে তাকে ব্যক্তির বাইরে বিচ্ছিন্ন করে তুলে ফেলানো হয়। ওই যে আমি যেটা বললাম যে জি, ইন্সট্রুমেন্ট করে তোলা, যন্ত্র করে তোলা, কম্পিউটার করে তোলা। তা কম্পিউটার হলে তো সে সমাজ থেকে বিচ্ছিন্ন হবেই। সে ইন্সট্রুমেন্ট হলে সে বিচ্ছিন্ন হবে। এখন ইন্সট্রুমেন্টের তো মূল্য আছে, কম্পিউটার তো মূল্যবান। কম্পিউটারের যে মূল্য জি, নেই তা না, কম্পিউটার ভালো জি, ব্যবসা করে। অতএব সেও জি, ভালো ব্যবসা করে, সেও অর্থ সমাগম করতে পারে। কিন্তু সেই সঙ্গে মনুষ্যত্বের যে উদ্দেশ্য থাকে সেটি থেকে বিচ্যুত হয়ে যায়। কিন্তু এটা আমাদের সাধারণ মানুষের যে মূল উদ্দেশ্য তা না। যদিও আমাদের সমাজে একটা খুব খারাপ রকমের, আপনি বলতে পারেন একটা খারাপ মনোবৃত্তি, একটা লোকদর্শনের মতো আছে। যদিও সেটা আসলে আরোপিত যে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে সে, তার মানে জি, লেখাপড়ার সঙ্গে কিন্তু আপনি দেখেন অর্থের সংযোগটা খুব অর্থ যুক্ত সংযোগ, করে দিয়েছে। জি, অথচ আমাদের সন্তানরাই, আমাদের বাবা মাই যখন আবার গুরুর কাছে ছেলে মেয়েকে দিয়ে যেত, তখন কিন্তু বলতো আমি চাই আমার ছেলেটা মানুষ হোক। এবং এর মানুষ, মধ্যে একটা একটা হিংস্রতা থাকলেও, মনে হতে পারে আধুনিক দৃষ্টিতে হিংস্রতা, কিন্তু দূরদৃষ্টিতে এর মধ্যে একটা গভীর আকাঙ্ক্ষা ছিল। বলছে যে মাংসগুলো আপনার, বলতো মাংসগুলো আপনার, হাড্ডিগুলো আমার। তার মনে হচ্ছে আমি আমার সন্তানকে ফেরত চাই শুধুমাত্র মানুষ হিসাবে, যেভাবে হোক মানুষ, আমার সন্তানকে মানুষ করে গড়ে তুলতেন। কিন্তু বৈপরীত্যটা হচ্ছে তারই সঙ্গে আবার একটা প্রচলিত ধারণা যে সন্তান লেখাপড়া করবে, সে গাড়ি ঘোড়া চড়বে, অন্যরা গাড়ি ঘোড়ায় চড়তে পারবে না, আমার সন্তানটা ভিন্ন হবে, আলাদা হবে। জি, এই যে একটা জি, বৈপরীত্য, কিন্তু বৃহত্তর দর্শন মানুষের মধ্যে মানুষ করা, সেটি বৃহত্তর দর্শন। জি। আচ্ছা। স্যার আপনি ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাটা কেমন দেখতে চান? যদি আমি বলি? আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা তো আসলে আমাদের দেশে দেখতে কেমন চাই সেটা খুবই হয়তো হতাশাব্যঞ্জক একটা কিছু হতে পারে। অদূর ভবিষ্যতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা বোধহয় নাই। হয়তো জি, আরো দূরের কোনো ভবিষ্যতে সেটা সম্ভব হতে পারে। ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে অবশ্যই
উন্নত দেশগুলোতে যে ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, কোনো জি, সন্দেহ নেই যে উন্নত দেশগুলোতে আপনি জাপানের কথা যদি বলেন, ফিনল্যান্ড বলেন, ইউরোপের যে শিক্ষা ব্যবস্থা, এবং প্রতিনিয়ত সেখানে শিক্ষা ব্যবস্থা নানা রকমের পরীক্ষা নিরীক্ষা চলমান আছে। জি, সেখানে শিক্ষাকে আরো বেশি, সেখানে শিক্ষাকে সৃজনশীল করার যে ইচ্ছা, সেগুলো কিন্তু আছে। আমরা সেখান থেকে শিক্ষা নিচ্ছি না, না নিয়ে আমরা আমাদের পুরনো শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে যাচ্ছি। অতএব জি, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা যদি কখনো হয়, যদি একটি, সেটার জন্য একটা আমূল পরিবর্তন প্রয়োজন। মানে সেটা, এই শিক্ষা ব্যবস্থাটাকে আমি যদি বলতে পারি, এটা হচ্ছে মাথার উপরে দাঁড়ানো। এই জি, শিক্ষা ব্যবস্থাটাকে পায়ের উপরে না দাঁড় করালে তো শিক্ষা ব্যবস্থা হবে না। মূলত জি, শিক্ষা ব্যবস্থাটা এখন আছে উল্টা ভাবে, মাথার উপরে দাঁড়ানো, তার পায়ের উপরে দাঁড়ানোই নাই। পায়ের উপরে দাঁড়ানো নাই এই কারণে যে শিক্ষা ব্যবস্থার, আপনি যদি বলেন শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আমরা জি, যদি গ্রহ নক্ষত্রের ব্যবস্থা বিবেচনা করি, তাহলে আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে। জি, এখন আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এরকম হয় যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘুরছে না, আমরা মনে করছি যে গ্রহকে কেন্দ্র করে সূর্য ঘুরবে, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে সেটাই হচ্ছে, গ্রহকে কেন্দ্র করে এখানে সূর্য ঘুরছে। সূর্য বলতে আমি বোঝাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থার মূল যে কেন্দ্রবিন্দু, সেটা অবশ্যই শিক্ষার্থী এবং শিক্ষক, তারাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষকের জায়গায় তাদেরকে ঘিরে, শিক্ষার্থী এবং শিক্ষককে ঘিরে শিক্ষার্থীর স্বার্থ, এবং শিক্ষক সেই স্বার্থকে তাকে বিকশিত করার জন্য তার যে প্রচেষ্টা, তার যে কৌশল, তার যে পদ্ধতি, সেগুলোকে প্রয়োগ করে উনি পুরো শিক্ষা ব্যবস্থাটা তৈরি হওয়া প্রয়োজন। যেটা আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থাটা মূলত তাই ছিল। ব্রিটিশ আসার আগের যে শিক্ষা ব্যবস্থা, যে জি, পাঠশালা ব্যবস্থা ছিল, সেটা মূলত তাই ছিল। কিন্তু তারপরে যেটা হচ্ছে, শিক্ষার্থী এবং শিক্ষককে কেন্দ্র থেকে সরিয়ে দিয়ে যাকে কেন্দ্রে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে কতগুলো ব্যবস্থা, কতগুলো সিস্টেম। সেই জি, সিস্টেমের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে স্কুল, সেই সিস্টেমের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হয়েছে স্কুল ম্যানেজমেন্ট, খুব জি, গুরুত্বপূর্ণ হয়ে গেছে পরীক্ষা, জি, পরীক্ষায় পাশ করা, ভালো রেজাল্ট। এখন পুরো শিক্ষা ব্যবস্থাটা ঘুরছে হচ্ছে পরীক্ষা, পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, বেশি বেশি নাম্বার পেতে হবে, এবং এই বেশি বেশি নাম্বার পাওয়ার জন্য সমস্ত পরীক্ষার জন্য সমস্ত শিক্ষার্থী এবং তাদের শিক্ষক, তারা সবাই জীবন নিবেদন করে দিচ্ছে। মূলত শিক্ষার্থীরা জীবন নিবেদন করছে, শিক্ষকরা খুব জীবন নিবেদন করছেন তা না। কারণ শিক্ষকরা, কিছু শিক্ষক তাদের জীবন নিবেদন করলে, বেশিরভাগ শিক্ষকরা জীবন নিবেদন করছেন না, তারা বরং এটাকে লালন পালন করছেন, কারণ এখানেও আর্থিক লাভ আছে। কিন্তু আমি এই জন্য জি, বলছি শিক্ষার্থীরা জীবনপাত করছে, এই জন্য বলছি আক্ষরিকভাবেই জীবনপাত করছে। কারণ আমাদের এই সিস্টেমে, আমাদের এই শিক্ষা ব্যবস্থায়, এই পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় যেটা হয়, প্রতি পরীক্ষার, একটা জাতীয় পরীক্ষার পরে, আপনি যদি এসএসসি বলেন, এইচএসসি বলেন, জি, আমাদের ছেলে মেয়ে প্রতি পরীক্ষার পরে আত্মহত্যা করে। এখন আপনি যদি বলেন 2 জন বা 3 জন ছেলে মেয়ে, 4 জন ছেলে মেয়ে আত্মহত্যা করছে, তার মানে আত্মহত্যা করতে ইচ্ছা পোষণ করেছে কয়েকশো ছেলে মেয়ে। জি, কয়েকশো ছেলে মেয়ে আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েছে, আত্মহত্যা করেনি। আমার এটা স্বাভাবিক ব্যাপার, আপনাকে এটা তো ধরে নিতে হবে। জি, তারা করে নাই, করতে পারে না, এবার শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেছে, এবং বহু ছেলে মেয়ে আত্মহত্যা করার মতো মানসিক অবস্থার মধ্যে কাটিয়ে থাকে, হাজার হাজার ছেলে মেয়ে। কারণ পরীক্ষায় ভালো রেজাল্ট হয় নাই, পরীক্ষায় খারাপ করেছে, এই ব্যবস্থার মধ্যে। তাহলে আমি যে বললাম জীবন পাত করছে, জীবনের মধ্যে নিবেদন করেছে, সেটা একদম আক্ষরিক অর্থেই তাদের কারো কারো জীবন, কয়েকটি ছেলে মেয়ের জীবন কিন্তু এখান থেকে শেষ হয়ে যায় এই পরীক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। কারণ জি, শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী গুরুত্বপূর্ণ হয় নাই, হয়ে গেছে পরীক্ষা। এবং পরীক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কোচিং, প্রাইভেট, তারপর হচ্ছে নোট, গাইড বই, পুরো পরীক্ষাকে কেন্দ্র করে পুরো এইটা হচ্ছে সিস্টেমের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। অতএব শিক্ষাটা আপনি দেখতে পাচ্ছেন যে যেখানে হওয়া উচিত সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো ঘুরবে, সেখানে আমরা জি, এমন একটা প্ল্যানেটারি সিস্টেম তৈরি করেছি যেখানে প্ল্যানেটগুলোর চারপাশেই সূর্য জি, ঘুরবে, সেটা তো সম্ভব জি, না। সেরকম একটি জি, প্ল্যানেটারি সিস্টেম, এডুকেশন সিস্টেম আমরা তৈরি করেছি, যা পুরোপুরি একটা ভ্রান্ত। এবং এই কারণেই শিক্ষা ব্যবস্থাটা মূলত মাথার উপরে দাঁড়ায় আছে। একে পায়ের উপরে দাঁড় করানো ছাড়া মূলত একটা উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত দেশের সমতুল্য একটি শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীর মানসিক বিকাশ, মনুষ্যত্বের বিকাশ, তার সৃজনশীলতার বিকাশ, তার যন্ত্র না হওয়া, তার সামাজিক মানুষ হওয়া, ব্যক্তি না হওয়া, বিচ্ছিন্ন না হওয়া, এককভাবে সমাজকে ছাড়িয়ে উঠে না যাওয়া, অন্য মানুষকে সঙ্গে করে তাদের সমতুল্য হয়, তাদের স্বার্থকে সংরক্ষণ করা, সেই রকম মানুষ গড়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে ভবিষ্যতের কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা। জি, স্যার। স্যার, এখন বা যদি আমরা ভবিষ্যতের কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করি আমরা, মানে জি। সেটার জন্য আমাদের আসলে কি করা উচিত? আমাদের শিক্ষা কার্যক্রম
ধীরে জি, ধীরে পরিবর্তন করা উচিত, বা হুট করে যদি গভর্নমেন্ট সবকিছু চেঞ্জ করে ফেলে তাতে কি কোনো পরিবর্তন আসবে কিনা? আমি আরেকটা জিনিস হুম, এড করতে চাই স্যার, যেটা আমি গত কিছু বছর আগে দেখেছি, যেটা ক্লাস 1 এর যদি একটা স্টুডেন্টের জন্য আ বাপ বাবা-মারা তারা প্রশ্ন কিনে, যাতে সে স্টুডেন্টটা ক্লাসে ১ম হতে পারে, সেটার জি, জন্য চেষ্টা করেন। আ আ তারপরে যে লটারি সিস্টেম আছে স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে হুম, ঘুষ-বাণিজ্যর মাধ্যমে ঘুষের বিনিময়ে তাকে ওই স্কুলে ভর্তি করার যে চেষ্টা, জি, আমরা জি, কিন্তু বাবা-মারাও সেটা করছি আরকি। এই জি, প্রভাবগুলি যদি এভাবেই চলমান থাকে, এই হুম, প্রতিযোগিতাটা আসলে আমরা কিভাবে, সিস্টেমটা কিভাবে ডেভেলপ করলে আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থায় পৌঁছাতে পারবো? জি। এই যে আপনি যে বললেন যে বাবা-মা এই যে প্রশ্নপত্র কেনার প্রসঙ্গগুলো জি, বলছেন, এগুলো তো ঘটবে। এগুলো স্বাভাবিক ব্যাপার। কারণ আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এর বিকল্প তো আশা করবার কোনো কারণ নেই। যেখানে পরীক্ষা নাম্বার সেটা হচ্ছে কেন্দ্রবিন্দুতে। জি, সেখানে এ ধরনের ঘটনা ঘটাটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। শুধুই মানুষের নৈতিকতার কাছে আবেদন করে খুব একটা লাভ হবে না। আপনি ঐরকম সিস্টেমকে অনৈতিক করে রেখে জি, মানুষগুলোকে নৈতিক আশা করব সেটা খুবই দুরূহ ব্যাপার। এর মধ্যে নিশ্চয়ই এই স্খলনটা সব বাবা-মার হয় না। কিন্তু কিছু বাবা-মা স্খলিত হন। কিছু জি, বাবা-মা এই পথ এই ধরনের অনৈতিক অবস্থার দিকে যান। কিন্তু আমাদের সিস্টেমটা প্রথমত হচ্ছে সিস্টেমটাকে যদি নৈতিক করা যায়, তাহলে তো এই জি, অবস্থাটা হবে না। সেই নৈতিকতা হচ্ছে পরীক্ষা, নাম্বার সেগুলো নয়। শিক্ষার্থী সত্যিকারভাবে বিকশিত হচ্ছে কিনা, শিক্ষার্থীর সত্যিকারভাবে শিখছে কিনা, সেটাই যদি আমাদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় বিষয় হয়, পরীক্ষা এবং নাম্বার যদি কেন্দ্রীয় বিষয় না হয়, সনদপত্র যদি কেন্দ্রীয় বিষয় না হয়, উদাহরণ হিসেবে আমি যদি বলি আমাদের দেশে দেখেন সনদপত্রটা কত বেশি গুরুত্বপূর্ণ। জি, সনদপত্রের জন্য বাংলাদেশে বেশিরভাগ যারাই উচ্চশিক্ষিত প্রায় সবাই মাস্টার ডিগ্রি নিয়ে বসে আছে। জি, পৃথিবীর উন্নত দেশগুলোতে বিভিন্ন দেশে তো মাস্টার ডিগ্রি তো প্রয়োজন না। আপনার না, স্নাতক হচ্ছে সর্বোচ্চ শিক্ষা। মাস্টার জি, ডিগ্রি প্রয়োজন কেবলমাত্র শিক্ষকতা এবং গবেষণা করার জন্য। কিন্তু জি, এখানে ঘরে ঘরে মাস্টার ডিগ্রি যার কোনো মূল্য নেই। কারণ জি, তারাও কিন্তু মাস্টার্সের যে শিক্ষা সেই শিক্ষাটা নেয়নি, মূলত একটি সনদপত্রের জন্য তারা সনদ, তাদের সনদপত্রের পিছনে দৌড়েছে এবং যার ফলে প্রকৃত শিক্ষাটা হয়নি। তাই এই যে সনদপত্রমুখী শিক্ষা, এই সনদপত্রমুখী শিক্ষায় আপনি দেখেন যে সনদপত্র নিয়ে উচ্চ সনদপত্র নিয়ে যে আমাদের যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু উন্নত হতে পারেনি। তার মানে শিক্ষা জি, ব্যবস্থাটা কিন্তু উন্নত না। বরং জি, আমাদের দেশে অনেক বেশি সনদপত্র নেই, অনেক উচ্চশিক্ষা নেই, তেমন অনেক গুরুত্বপূর্ণ মানুষ এই রাষ্ট্রে বসবাস করেছে, এই রাষ্ট্রে জি, সম্মানিত, এই রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জি, তার মানে প্রকৃত জীবন, প্রকৃত মনুষ্যত্বের সঙ্গে সনদপত্রের খুব একটা গভীর সম্পর্ক নাই। কিন্তু সনদপত্র গুরুত্বপূর্ণ আছে। সনদপত্রটাকে যদি আমরা কাগজে পরিণত করে ফেলি, জি, সনদপত্রের সঙ্গে শিক্ষার, প্রকৃত শিক্ষার সম্পর্কটা এখন সম্পূর্ণ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন সনদপত্রটা হচ্ছে অনেকটা পয়সা দিয়ে শিক্ষা হচ্ছে পয়সা দিয়ে সনদপত্র কেনা। যার টাকা আছে সে মাস্টার ডিগ্রি নিয়ে নিতে পারে, সে মাস্টার ডিগ্রি পড়াশোনা না করেও নিতে পারে। কারণ আমাদের দেশে যে মাস্টার ডিগ্রি যে সনদপত্র, তাতে শিক্ষা আসলে কতটুকু আছে বলা খুব দুষ্কর। আমাদের দেশের জি, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আসলে পয়সা দিয়ে কেনা। আর আপনি যে পরিবর্তনের কথাটা বললেন যে কি জি, পরিবর্তন আশা করা উচিত, কি পরিবর্তন আমি চাই এই শিক্ষা ব্যবস্থার মূল পরিবর্তনের জন্য, যেটা মূলত যে জায়গাতে এখন একান্তভাবে মনোযোগ দেওয়া উচিত রাষ্ট্রের সকলের, যেটা তারা করছে না। এই শিক্ষা ব্যবস্থার, আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক যে সংকট, সেটা প্রায় কোথাও আপনি শুনতে পাবেন না। মৌলিক সংকট হচ্ছে, আমি যে বললাম শিক্ষার্থী এবং শিক্ষককে কেন্দ্রে আনা, শিক্ষার্থী এবং জি, শিক্ষক কেন্দ্রে আসবে না যদি না আপনি শিক্ষকের মান উন্নত করেন। আমাদের দেশের মৌলিক জি, শিক্ষা হচ্ছে, মৌলিক সংকট হচ্ছে শিক্ষার মান শিক্ষকের, অনুন্নত, ভীষণভাবে অনুন্নত। আপনি যারা বাংলাদেশে আছে, যারা খেয়াল করে, তারা খুব ভালো করে জানে যে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র শিক্ষকদের মান এতটা অনুন্নত, সেটা মানে আশ্চর্য হতে হয় যে কি পরিমাণ অনুন্নত হওয়া সম্ভব। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মোবাইল দেখে, মোবাইলে প্রশ্নপত্র দেখে হয় নোট পড়ে এসে ক্লাস নিচ্ছে, আর নাহলে ওই ক্লাসের মধ্যেও মোবাইল দেখছে এবং বাচ্চারা সেগুলো জানে। এবং সেটা একেবারে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বত্রই সেইটা দেখে দেখে বাচ্চাদেরকে শেখাচ্ছে। এবং এবং স্কুলে বলে দেয়, কলেজে বলে দেয়, ঠিক টিচার যেভাবে লিখেছে ওইভাবেই লিখতে হবে, ওর বিপরীত অন্য পরিবর্তন করে কিছু লিখলে শিক্ষার্থীর নাম্বার পাবে না। তাহলে শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশটা করতে হবে। এটা বলে শিক্ষক, তো আরেকটা জানে না। শিক্ষক জি, শুধুমাত্র ওটুকুই জানে
যেটুকু সে মোবাইলে দেখছে তার বাইরে সে জানে না, অতএব সে সৃজনশীলতাকে পরিমাপ করার কোনো ক্ষমতা তার নাই। শিক্ষকরা হচ্ছে অত্যন্ত ভাবে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে ভীষণভাবে মানহীন। এটা একটা বড় অংশ, আমি তো সবার কথা বলছি না, জি সবার কথা বলাটা জি অন্যায় হবে। অনেক শিক্ষক আছেন অনেক মানসম্মত, অনেক শিক্ষক আছেন খুব নিবেদিত প্রাণ, জি কিন্তু যখন অনেক খারাপ এবং কম গুণ সম্পন্ন, যখন অনেক থাকে যে ভালো গুণ সম্পন্ন না, তখন জি অল্প যারা ভালো গুণ সম্পন্ন থাকে তাদের প্রভাব আসলে কমে যায়। তারা কমে যায়। সার্বিক পরিস্থিতির উপরে, সার্বিক ব্যবস্থার উপরে প্রভাব বিস্তার করে না। অতএব জি এখন আপনার সরকার স্কুল তৈরি করার কথা যদি ভাবে, অনেক স্কুল তৈরি করবে, অনেক বিশ্ববিদ্যালয় তৈরি করবে, অনেক টাকা খরচ করবে, নানান রকমের প্রণোদনা দিবে শিক্ষা ক্ষেত্রগুলোতে, স্কুল কলেজে পয়সা দিক, খাবার দিক, যাই দিক না কেন, সেগুলো খাবারের প্রয়োজন আছে, এগুলো অস্বীকার করবার কোনো কারণ নাই। কিন্তু জি বা ভালো বইয়ের প্রয়োজন আছে, এগুলো কোনোটাই অস্বীকার করবার কোনো কারণ নেই। কিন্তু আপনি যদি শিক্ষার মান উন্নত না করেন, যদি জি শিক্ষককে পড়ানোর ক্ষেত্রে তার মেধাকে উন্নত না করেন, যেখানে প্রাইমারি শিক্ষক বাইরের দেশে প্রাইমারি শিক্ষকতা যারা অংশগ্রহণ করেন তারা অত্যন্ত উচ্চশিক্ষিত, রাষ্ট্রের সমাজের জি খুবই উচ্চশিক্ষিত ব্যক্তিগণ প্রাইমারি শিক্ষা আসেন, কিন্তু জি আমাদের এখানে শিক্ষা ব্যবস্থায় যারা আসেন তারা তো অনেকটা অসহায় অবস্থায় আসেন। তারপরে বেতন ভাতার তো সংকট আছে, বেতন ভাতার সংকট থাকলে শিক্ষক তার শিক্ষা, ক্লাসের শিক্ষা মনোযোগ দিতে পারেন না, তাদেরকে নোট বই লিখে টাকা রোজগার করতে হয়, তাদেরকে প্রাইভেট পড়াতে হয়। যদিও বেতন ভাতার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে একটা অনেকটা পরিস্থিতির কিছু ভালোর দিকে যাচ্ছে, কিন্তু জি শুধু বেতন ভাতাকে বললে হবে না। কারণ জি বেতন ভাতা যদি কালকে থেকে বেতন ভাতা সব দ্বিগুণ করে দেওয়া হয়, তাতে তো শিক্ষার মান পরিবর্তন হবে না, শিক্ষকগুলো জি তো পরিবর্তন হচ্ছে না। অতএব খুব জরুরি হচ্ছে শিক্ষকদের ব্যাপকভাবে, শিক্ষকদের শুধু প্রশিক্ষণ না, তাদেরকে পড়ায় আগ্রহী করে তোলা, তারা যাতে ব্যাপকভাবে বই পড়েন। তিনি বই যদি একটি বিষয় পড়াতে চান, তিনি একটি অঙ্ক যদি করাতে চান, সেই অঙ্কের যে পর্যায়ের, তিনি যদি ক্লাস 8 লেভেলের অঙ্ক করাতে চান, তাকে আসলে ডিগ্রি লেভেলের অঙ্কটা তাকে বুঝতে হবে, বুঝলেই তো উনি জি উনি ক্লাস 8টা পড়াতে পারবেন। কিন্তু জি আমাদের এখানে মনে হয় যে ক্লাস 8টা বুঝলেই ক্লাস 8টা পড়ান, যে আসলে সেটা পড়ানো যায় না। শিক্ষকের জি যে ব্যাপক পড়াশোনাও দরকার, তাদের মধ্যে যে জ্ঞান চর্চা দরকার, সেটা হচ্ছে একটা বড় ঘাটতি। সেই সঙ্গে প্রশিক্ষণ এবং সরকারকে এই ব্যাপারে উৎসাহিত করা। আমাদের শিক্ষকরা লাইব্রেরি ওয়ার্ক করেন না, বাচ্চারা লাইব্রেরি ওয়ার্ক করতে করবে। স্কুলে লাইব্রেরি আছে, বাচ্চারা বই পড়ে না, বাচ্চারা পড়ে না, শিক্ষকও তো বই পড়েন না। শিক্ষক যদি জি পড়তেন, বাচ্চারা উৎসাহিত হতো। তার মানে আমাদের শিক্ষার ক্ষেত্রে একেবারে মৌলিক সংকট এখন শিক্ষার মান। শিক্ষার মান উন্নত করাটা, কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষা, এটা হচ্ছে সবচেয়ে 1 নম্বর জরুরি কাজ। এবং এটা করতে পারলে শিক্ষার্থী এবং শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। এটা হচ্ছে খুব জরুরি। জি ধন্যবাদ স্যার। স্যার শেষ একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে নারী শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে কেমন আছে, এবং নারী শিক্ষায়নের ক্ষেত্রে আমাদের সমাজের নারীরা অনেক এগিয়ে সবসময়ই। তারপরেও নারী শিক্ষা ব্যবস্থাটা কতটুকু ভূমিকা রাখছে এখন বর্তমানে? হ্যাঁ, নারী শিক্ষার ব্যবস্থা এখানে এগিয়ে এসছে, এটা খুবই আশাব্যঞ্জক একটা ব্যাপার যে আমাদের শিক্ষা ব্যবস্থা নারীদের অংশ, ছাত্রীদের অংশগ্রহণ ছাত্রের চেয়ে বেশি, এবং ভালো রেজাল্ট, বহু ক্ষেত্রেই হচ্ছে ভালো রেজাল্ট কিন্তু তারাই করে। এটা হচ্ছে হুম, একটা খুবই ভালো দিক আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। এবং নারীবাদী যারা নারীবাদী লেখালেখি করেছেন সে ব্যাপারে, নারী অধিকার নিয়ে আমাদের মেয়েদের মধ্যে সচেতনতা অনেক বেশি এখন বেড়েছে, এবং এইটি একটা খুবই বড় পরিবর্তন। কিন্তু আপনি যদি বলেন যে শিক্ষার মান যদি একই রকমের থাকে, তাহলে তো ছেলেদের শিক্ষা আর মেয়েদের শিক্ষার মধ্যে আসলে কোনো পার্থক্য হচ্ছে না। কিন্তু পার্থক্য। নারীদের ক্ষেত্রে এই অগ্রগতির একটা অন্য একটা বিরাট প্রভাব আছে, সেটা একটা বিরাট সামাজিক প্রভাব। সেটা যদি আমি আপনাকে বলি যে নারীরা শিক্ষায় এগিয়ে আসার কারণে তারা এখন উচ্চশিক্ষা গ্রহণ করছে, ভালো রেজাল্ট করছে, এবং অনেকে চাকরি বাকরিতে প্রবেশ করছে, চাকরি বাকরি ছাড়াও শুধুমাত্র ভালো উচ্চশিক্ষা গ্রহণ করছে। এমনকি সনদপত্র যার তেমন কোনো মানে বাস্তব মূল্য খুব কম থাকলেও তার তো একটা চাকরির ক্ষেত্রে একটা মূল্য আছে, কোনো সন্দেহ নাই। চাকরি পেতে গেলেও তো জি সনদপত্রটা লাগবে, অতএব সনদপত্রের মধ্যে মানুষ ঝুঁকে। সেই ক্ষেত্রে সনদপত্রের এই ঘটনাটা আমাদের নারীদেরকে সহায়তা করেছে। কারণ আমার ধারণা যে নারী শিক্ষা বাড়ার কারণে আমাদের নারীদের অধিকার চেতনা বেড়েছে, সমাজে তাদের প্রতি সম্মান বেড়েছে, পরিবারে জি তাদের প্রতি সম্মান বেড়েছে। এটা একটা জি বড় রকমের খুব গুরুত্বপূর্ণ একটা অবদান। কারণটা হচ্ছে যে আগে পরিবারে, আমার ব্যক্তিগত হিসাব হচ্ছে জি যে নারী নির্যাতন কমে গেছে নারী শিক্ষা, এই নারীরা এগিয়ে আসার কারণে। কারণ একটা শিক্ষিত নারীকে, একটা শিক্ষিত ঘরে পরিবারে যখন একটি নারী শিক্ষিত, তখন সেই পরিবারে তার সঙ্গে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা অন্যদের পক্ষে তুলনামূলকভাবে কঠিন হয়ে যায়। এইটা কিন্তু চাকরি বাকরি ছাড়াও এটা একটা জি সামাজিক বড় রকমের প্রভাব
আমাদের এই শিক্ষা ব্যবস্থা ঘটেছে, যে চাকরি করুক বা না করুক কিন্তু পরিবার এবং সমাজে তার অবস্থার নারী নির্যাতন আছে আমাদের সমাজে, সব সংকটই আছে, কিন্তু জি তার ক্ষেত্রে যে একটু পরিবর্তন, একটু উন্নতি ঘটেছে, কারণ শিক্ষা ব্যবস্থা এই ক্ষেত্রে ভূমিকা রেখেছে, এবং এই জন্য শিক্ষা ব্যবস্থা নারীদের অংশগ্রহণ আরো বেশি হওয়া উচিত। কারণ নারী যদি অংশগ্রহণ করে, মায়েরা যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু জি শিক্ষার্থী সন্তান শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠা সহজ হবে। কারণটা হচ্ছে মা তো হচ্ছে প্রথম শিক্ষক। জি ঘরে মা যদি পড়াতে পারেন, তাহলে বাচ্চাকে প্রাইভেট এবং কোচিং এর দিকে যেতে হবে না, এবং মা তার শিক্ষার কিন্তু সঠিক শিক্ষা চাইবেন। কিন্তু সংকটটা হচ্ছে মা তো পড়াতে পারেন না, কারণ আমাদের আমাদের বইগুলো এমনভাবে, পাঠ্যপুস্তকগুলো এমনভাবে তৈরি এবং এমনভাবে ঘন ঘন পরিবর্তন হয় যে জি তাকে কোচিং এর আশ্রয় নিতে হয়, প্রাইভেটের আশ্রয় নিতে হয়, নোট গাইড বই পড়তে হয়। কারণটা হচ্ছে তা পরিবর্তন হয়ে যায়, এত ঘন ঘন পরিবর্তন হয়ে যায় যে মা ওটার সঙ্গে তাল মেলাতে পারেন না। কিন্তু মায়ের শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই ধরনের অযাচিত পরিবর্তন, ঘন ঘন পরিবর্তনটাকে বন্ধ করতে পারলে নারী শিক্ষা এক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। যে নারী শিক্ষা যত এগিয়ে যাবে, সমাজের সন্তানেরা, শিশুরা তত বেশি শিক্ষিত, তত বেশি এগিয়ে যাবে। এটা আরেকটি বড় রকমের প্রভাব। এক্ষেত্রে অগ্রগতি আছে এবং এটা আরো বেশি হওয়া উচিত। জি। স্যার একটা জিনিস আমি এড করতে চাই, সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে রাজনীতিটা, যেটা আজকে থেকে ৩০ বছর আগেও আমরা যেভাবে দেখি নাই। আমরা শুধুমাত্র ইউনিভার্সিটি গুলিতে বা পাবলিক ইউনিভার্সিটিতেই রাজনীতির যে ইয়াটা সংস্কৃতিটা ছিল। এখন জি, এটা স্কুল পর্যন্ত চলে আসছে। এই শিক্ষাঙ্গনে রাজনীতিটা আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে শিক্ষাঙ্গনে রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের ইতিহাসে আপনার ৫২ থেকে মুক্তিযুদ্ধ এবং তারপরেও অনেক অগ্রগতিতে শিক্ষাঙ্গনে রাজনীতি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১-এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বড় রকমের ভূমিকা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে অন্যদের অংশগ্রহণ সব মিলে শিক্ষাং শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের রাজনীতি, এটা আমাদের অগ্রগতিতে একটা বড় রকমের ভূমিকা পালন করেছে। কিন্তু রাজনীতির যে সংজ্ঞা ছিল, রাজনীতি যেখানে আমরা আমাদের অতীতে আমাদের আগের প্রজন্ম রাজনীতি যেরকমটা বুঝতেন, এখন তো সেই রাজনীতিটা আসলে নাই। এখন কিন্তু একটা দলীয় স্বার্থ হাসিল করার জায়গাতে রাজনীতিটা চলে গেছে। রাজনীতিতে যখন ছিল জাতীয় স্বার্থকে বিবেচনা করা, এবং যেহেতু শিক্ষার্থীরা, ছাত্রছাত্রী সমাজের সবচেয়ে অগ্রসর অংশ ছিল, কারণটা হচ্ছে অন্যদের তো শিক্ষা থেকে বঞ্চিত ছিল। অতএব জি, ছাত্রছাত্রী ছিল সবচেয়ে সচেতন, তারা চট করে খুব দ্রুত সমাজের সংকটটাকে ধরতে পারতো এবং সেই ব্যাপারে প্রতিবাদ করতে পারতো। এবং এই জন্য সমাজের আমাদের দেশের ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে ছাত্রছাত্রীর, এবং গত আন্দোলনের ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। জি, ছাত্রছাত্রী সবার আগে এগিয়ে এসছে। কিন্তু জি, আমাদের যতই আমাদের দিন যাচ্ছে, ততই রাজনীতি কিন্তু দলীয় পরিচয়, দলীয় স্বার্থ হাসিল করা এবং কোন্দলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। জাতীয় স্বার্থের রক্ষার চাইতে আমরা সেই অবস্থাটা দেখতে পাচ্ছি। এমনকি এই বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়গুলোতে আমরা সেটা অনেক বেশি দেখতে পাচ্ছি। দলীয় পরিচয়, দলীয় আদর্শ, সেগুলোর জন্য নানান রকমের কোন্দল তৈরি করা, সংঘর্ষ তৈরি করা, এবং চিন্তার সংঘর্ষের জায়গায় শারীরিক সংঘর্ষ তৈরি করা, যেখানে যারা শিক্ষার সঙ্গে জড়িত তাদের মূল অস্ত্রটা হবে চিন্তা, তার মূল অস্ত্রটা হবে কথা এবং লেখা। কিন্তু তার জি, পরিবর্তে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অস্ত্র। আমরা দেখতে পাচ্ছি অস্ত্রের ঝনঝনানি। অস্ত্র তো শিক্ষার্থীদের বিষয় না, তার লড়াইয়ের জায়গা হচ্ছে কলম দিয়ে, তার লড়াই হচ্ছে চিন্তা দিয়ে, কিন্তু তারা জি। কিন্তু অস্ত্র নিয়ে শারীরিক শক্তি প্রয়োগ করছে। অতএব আমাদের রাজনীতির সেই জায়গা থেকে একটা বড় রকমের খুব খারাপ দিক, এক ধরনের এই যে দলীয়করণ, এটা এক ধরনের অধপতনের মধ্যে এক রকমের সংকট তৈরি করে ফেলছে আসলে। আমাদের যে জাতীয় রাজনীতিতে শিক্ষার্থীদের ভূমিকা, সেই জায়গাটা আসলে এখন থাকছে না। কিন্তু ওইটি খুব জরুরি। আমাদের শিক্ষার্থীদেরকে তার জাতীয় চেতনায়, যদি জাতীয় চেতনায় তাদেরকে সচেতন করে তোলা যায় জাতীয় স্বার্থের প্রতি, তাহলে সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা থাকছে না, কারণ তারা ব্যবহৃত হচ্ছে বিভিন্ন শক্তির দ্বারা। সেই ব্যবহৃত হওয়া এবং অস্ত্রের প্রতি ঝুঁকে যাওয়া, মাদক, অস্ত্র, এগুলোর যে বিস্তার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের শিক্ষাঙ্গনে রাজনীতির ক্ষেত্রে একটা বড় রকমের সংকট। এটা পরিবর্তন হওয়া প্রয়োজন। ধন্যবাদ স্যার। আমাদের কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ততার সময়ের মধ্যে। আমরাও আশা করব আমাদের শিক্ষা ব্যবস্থার যে মৌলিক পরিবর্তন আ সেটা খুব দ্রুতই হবে বা আস্তে, আস্তেই হবে। আমরা মৌলিক শিক্ষায় শিক্ষিত হব, আ নৈতিক শিক্ষায় শিক্ষিত হব। শুধুমাত্র আ সনদ
বেস বা সার্টিফিকেট বেস শিক্ষায় শিক্ষিত না হয়ে আমরা সবাই চেষ্টা করব আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মৌলিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আগ্রহী করে তোলার। এই শুভকামনা থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করব ভবিষ্যতে ইনশাল্লাহ আপনার কাছ থেকে আরো শুনতে চাবো বাংলাদেশের রাজনীতি নিয়ে, সমাজ ব্যবস্থা নিয়ে। সেজন্য ভালো থাকবেন। জি, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। সালাম। থ্যাংক ইউ।